যেখানে বিএনপি নির্বাচন করে নাই, কিন্তু সরকার বিরোধী ভোট পড়েছে 70,000 বেশি, 75,000। আর যিনি আওয়ামী লীগের জিতেছেন তিনি বোধহয় ভোট পেয়েছেন 45,000। তার মানে এই পদ্মা সেতুর একটা ইট বসাতে হলেও সেটাও নিউজ হয়েছে সংবাদে। এবং গত কদিন ধরে আপনি জানেন যে সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নিউজটা কি হচ্ছে, আজকে পদ্মা সেতুতে এতগুলো বাতি জ্বলেছে, মানে এদেরও, মানে আমি এদেরকে গোলাম মিডিয়া বলি, বুঝলেন? এই গোলাম মিডিয়ার কোনো লজ্জা শরম নাই। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের প্রথম আলোতে আপনি যদি দেখেন যে এখানে কিন্তু প্রত্যেকটা পত্রিকা, শুধু প্রথম আলো না, যেমন ধরেন এখানে তারা একটি আলাদা একটা দেখেছে, শত আশার পদ্মা সেতু যে পথ পেরিয়ে, এবার সে কিন্তু শেখ হাসিনার একটা ছবি এবং প্রমত্ত পদ্মার অবকাঠামো নির্মিত, অর্থাৎ পদ্মা সেতু কেন জরুরি, অর্থাৎ প্রতিটা বিষয়ে তারা কিন্তু আলাদাভাবে আলাদা সবকিছু করে তারা এটাকে কাভারেজ দিচ্ছে। এবং প্রতিদিন এটা নিয়ে কিন্তু আপনার দেখেন, আপনি যদি দেখেন সম্পূর্ণ আলাদাভাবে তাদেরকে কাভারেজ দিতে হচ্ছে। এটি সরকারি নির্দেশনা, আমার কথা হচ্ছে যে সরকারি নির্দেশনা থাকলেও মিনিমাম সাহসের দরকার আছে পত্রিকার, সংবাদ মাধ্যমে। সেটুকুও যদি না থাকে তাহলে ও ধরনের সংবাদ মাধ্যম না চালানোই ভালো। আপনাকে একটা উদাহরণ দেই, আমি তুরস্কের একটা উদাহরণ দিই। এই তুরস্কতে এই বছর 23শে মার্চ বসফরাস প্রণালীর উপরে, মানে সমুদ্রের উপরে, আপনি জানেন যে বসফরাসের এপারে এশিয়া, ওপারে ইউরোপ, তো এই প্রণালীর উপরে একটা নতুন সেতু নির্মিত হয়েছে, যেটা বিশ্বের দীর্ঘতম, লংগেস্ট সাসপেনশন ব্রিজ, ঝুলন্ত সেতু। এবং এটা একটা স্প্যান হলো 2 কিলোমিটার, 2 কিলোমিটার একটা স্প্যান। তো এর আগে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু ছিল জাপানে, সেটার ছিল 1.9 কিলোমিটার ছিল ওটার একটা স্প্যান। তো এই যে সেতুটা নির্মিত হলো, এটা যে বিশ্বের বৃহত্তম সাসপেনশন ব্রিজ, এবং এটা কিন্তু তুরস্কের ইঞ্জিনিয়াররাই করেছে। পদ্মা সেতুর মতো চীন থেকে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন কোম্পানি আনতে হয়নি। যেদিন এটা উদ্বোধন হলো তার আগ পর্যন্ত তুরস্কের মানুষ জানতোই না যে এই ধরনের একটা সেতু তৈরি হচ্ছে। শুধু প্রেসিডেন্ট এরদোগান যেদিন উদ্বোধন করলেন, সেদিন রেডিও টেলিভিশনে বলা হলো যে বিশ্বের বৃহত্তম সাসপেনশন ব্রিজ তৈরি হয়েছে ইস্তাম্বুলে। তাহলে এটাই হচ্ছে একটা রাষ্ট্রের, একটা কি বলবো, সভ্য রাষ্ট্রের নিদর্শন। আর বাংলাদেশে 2.5 কোটি সংবাদ ছাপা হয়েছে একটা সেতু নিয়ে। আরে ভাই, 14 বছর ধরে একটা সরকার যদি ক্ষমতায় থাকে, সে যদি ঘুমিয়েও থাকে, তাহলে তো কিছু অবকাঠামো তৈরি হবে নাকি, রাস্তাঘাট তৈরি হবে, 2-1টা সেতু তৈরি হবে। 14 বছর ধরে কিন্তু এই সরকার ক্ষমতায়, এটা ভুলে গেলে চলবে না আমাদের। তো 14 বছর ধরে তাদেরকে ঘাস কাটার জন্য রাখা হয়েছে। এই যে জনগণের বিপুল অর্থ ব্যয় করে সরকার পোষা হচ্ছে, এটা কি ঘাস কাটবার জন্য এবং লুটপাট করার জন্য? কাজে কোনো কাজও যদি না করে সেই সরকার, তাহলেও কিছু রাস্তা, কিছু কালভার্ট, কিছু ফ্লাইওভার, কিছু ব্রিজ, এগুলো তৈরি হবে। এটা নিয়ে মাতামাতির কোনো স্কোপ নাই। এই জন্য একটু আগে আমি এই শব্দটি বললাম যে শুধু ইতর প্রজাতি ছাড়া আর কেউ এই মাতামাতি করতে পারতো না। তাও কখন মাতামাতি করছে আপনি দেখুন, যখন বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ বন্যা দুর্গত, প্রায় 1 কোটি মানুষ বন্যা দুর্গত, মানুষের খাওয়া নাই, স্ত্রী সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে মানুষ কোন রকমের জীবন ধারণ করে আছে, তখন আপনি এই ফুর্তি করছেন 3 কোটি টাকা দিয়ে ভারত থেকে শিল্পী আনছেন আপনি। অথচ এখন পর্যন্ত আমি যেটা শুনেছি 1.5 টাকা করে নাকি গড়ে মাত্র পেয়েছে এখন পর্যন্ত, টোটাল পেয়েছে, টোটাল যে ত্রাণ দেওয়া হয়েছে 1.5 টাকা। আর আপনি একজন শিল্পী, ভারতীয় শিল্পীর পিছনে খরচ করছেন 3 কোটি টাকা। এদের বিচার শুধু পৃথিবীতে, মানে আল্লাহ তো একটা বিচার নিশ্চয়ই করবেন, কিন্তু পৃথিবীতেও এদের বিচার হওয়া উচিত। এছাড়া আমার আর কিছু বলার নাই। কাজে আমি বাংলাদেশের জনগণ যারা শুনছেন তাদেরকে বলবো যে এই বিপদের সময় আপনারা এই পদ্মা সেতুর আনন্দ ফুর্তি বাদ দিয়ে আপনারা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, সেটাই আপনাদের কর্তব্য। এবং মাহমুদ ভাই, আপনি যদি বলছিলেন যে প্রায় 2.5 কোটি সংবাদ ইতিমধ্যে পদ্মা সেতুকে নিয়ে প্রকাশিত হয়েছে, এবং তারপরও কিন্তু 2 সপ্তাহ আগে আরো নির্দেশনা দেওয়া হয়েছে যে পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক আরো লিখতে হবে। একটি বিস্ময়কর বিষয় হচ্ছে যে ধরেন, আমি অনুষ্ঠানের শুরুতে যে রেফারেন্স গুলো দিলাম, এগুলো কিন্তু সব ডকুমেন্টেড, এগুলো সেই সময়ে সকল পত্রিকায় কিন্তু এই সংবাদগুলো আছে।
কেউ একজন ওই সংবাদের কোথাও মানে কোনো ছোঁয়া যে এই পদ্মা সেতুর সাথে সাবেক একটি সরকারের যে উদ্যোগ ছিল, যে সমীক্ষা ছিল, যে যোগাযোগ ছিল, প্রস্তুতি ছিল, অর্থ বরাদ্দ পর্যন্ত হয়ে গিয়েছিল, এই প্রসঙ্গে কেউ একটা শব্দ বলতে রাজি না। তো মিডিয়া এতটুকু মানে অনুগত হয় কি করে, মিডিয়া এতটুকু বশংবদ হয় কি করে, যে একেবারে আমার এটা তো ইতিহাস, এটা তো ডকুমেন্টেশন, আমি কিভাবে অস্বীকার করব? মিডিয়ার এই বিষয়টা আপনি কি মনে করেন একজন? না, সেটা তো আপনি জানেন যে বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নাই, বাংলাদেশের মিডিয়া ধ্বংস করে ফেলা হয়েছে, ভিন্ন মতের মিডিয়া একে একে বন্ধ করে দেওয়া হয়েছে, ভিন্ন মতের যারা সাংবাদিক ছিলেন তাদেরকে বিভিন্ন রকম জুলুমের শিকার হতে হয়েছে। আপনি নিজেও জুলুমের শিকার হয়েছেন, প্রায় 1 বছর আপনি নিজেই জেলে ছিলেন। তো এবং আপনার বোন আপনার অপরাধে, মানে আপনার সাংবাদিকতার অপরাধে আপনার বোনকে মিথ্যা মামলায় এই জেলে রাখা হয়েছে। এটা তো একটা জালিম সরকার। এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো মানুষ কিন্তু সবসময় কম থাকে। সুতরাং বাংলাদেশে এখন যে মিডিয়াগুলো চলছে সেগুলোর কোনো স্বাধীনতা আপনি আশা করতে পারেন না, এবং এগুলোকে আমি গোলাম মিডিয়া বলি। এদের গোলামি করা ছাড়া এদের আর কোনো কাজ নাই, এবং তাতেও তো এই সরকার সন্তুষ্ট না। আপনি চিন্তা করে দেখুন, তো এতদিন ছিলই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো এতদিন ছিলই। এখন আমার এই নাসিম নামে এক কি বলবো বিচারপতি নামের কলঙ্ক এক ব্যক্তি, তিনি তো প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান, তিনি এখন প্রস্তাব করেছেন 10 লক্ষ টাকা জরিমানা করা হবে সাংবাদিকদের, এবং সেটা কিন্তু আজকে সেই আইন পাশ হয়ে গেছে। তো আমার কথাটা হচ্ছে যে এত কিছু করার পরে, মিডিয়া এতটা নতজন হওয়ার পরেও শেখ হাসিনা সন্তুষ্ট না। কেন জানেন? কারণ শেখ হাসিনা জানেন যে তার কোন রকম জন সমর্থন নাই, এবং সেটা কিন্তু এবার কুমিল্লার মেয়র নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে। কারণ এখানে যে দুর্নীতি হয়েছিল এটা স্বয়ং শেখ হাসিনা স্বীকার করেছিলেন। আপনি তখনকার পত্র পত্রিকা যদি দেখেন তাহলে দেখবেন যে শেখ হাসিনা বলছেন যে এই দুর্নীতির সাথে আমার পরিবারের কেউ জড়িত না। তার মানে তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিতে তার পরিবার কেউ নেয় নাই। এবং তিনি ইঙ্গিত করছিলেন হয়তো তখনকার যে রোড অ্যান্ড কমিউনিকেশন মিনিস্টার ছিলেন আবুল হোসেন সেই দুর্নীতির সাথে জড়িত। তো দুর্নীতির কথা তো শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন, এবং তখনকার সকল পত্র পত্রিকায় আপনি শেখ হাসিনার এই বক্তব্য পাবেন। এটা গেল একটি। আর দ্বিতীয় হলো যে কেন এই মামলায় বিশ্ব ব্যাংক আর আগায় নেয়, তার কারণটা হচ্ছে যে বিশ্ব ব্যাংক যে পদ্ধতিতে দুর্নীতির প্রমাণ পেয়েছিল সেটা লিগ্যাল ছিল না। লিগ্যাল ছিল না মানে, যতদূর আমি জানি সম্ভবত এটা টেপ করা হয়েছিল। মানে যে আলোচনা হচ্ছিল ঘুষের, সেই আলোচনাটি টেপ করা হয়েছিল। তো টেপ করে যেটা প্রমাণ, সেটা আপনি আদালতে দিতে পারবেন না, আদালতে এটা গ্রহণযোগ্য এভিডেন্স না। এই কারণেই বিশ্ব ব্যাংক আর এই মামলার দিকে না যে তারা শুধু ঋণটাকে ক্যান্সেল করে দিয়েছিল। অবশ্যই এখানে দুর্নীতি হয়েছে, এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই, এবং দুর্নীতির কারণেই বিশ্ব ব্যাংক এখান থেকে উইথড্র করে চলে গেছিল। এবং যদি কানাডিয়ান কোর্ট যদি সেটিকে বাতিল করেও দিয়ে থাকে, যদি বাতিল করেনি কানাডিয়ান কোর্টে বিশ্ব ব্যাংক যায় নাই। কারণ না যাওয়ার কারণটা হচ্ছে যে তারা যেভাবে, যেটা আমি ব্যাখ্যা করলাম, তারা যেভাবে দুর্নীতির প্রমাণটি পেয়েছিল সেটা লিগ্যাল এভিডেন্স না। লিগ্যাল এভিডেন্স না হলে আপনি কোর্টে যেতে পারবেন না। এটা চিন্তা করেই বিশ্ব ব্যাংক আর এই ব্যাপারটা নিয়ে আগায় নাই। এটাই হচ্ছে সত্য ঘটনা। এবং সরকার যেগুলো বলে সেগুলো তো সরকার নিজে বাঁচার জন্য বলবেই। আর তাছাড়া আমি তো আগেই বললাম যে শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন যে এটার সাথে দুর্নীতি ছিল, তবে তার পরিবারের দুর্নীতি জড়িত ছিল না। এবং এটি যদি ধরেন যদি এটি মিথ্যাই হয়ে থাকে, তাহলে তো সৈয়দ আবুল হোসেন আবার সসম্মানে মন্ত্রিত্ব ফিরে পাওয়ার কথা ছিল, তাকে আবার রিইনস্টেট করার কথা ছিল। আবুল হোসেন সাহেব কিন্তু আর ফিরে পান নাই, এবং তিনি কোথায় আছেন কেউ জানেও না, এরকম একটা অবস্থায় যে পৌঁছেছে। আপনি জানেন যে বাংলাদেশের সিলেটের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ, মানুষের কাছে ত্রাণ নাই। এবং আমরা যদি একটু দেখি মাহমুদ ভাই, তাহলে আমরা দেখব যে এই ধরনের মানব জমিনের শিরোনাম যদি আমরা দেখি যে সিলেটে খাবার নিয়ে কারাকারি, সেনাবাহিনী হিমশিম খাচ্ছে, সেনাবাহিনী খুব
দক্ষতার সাথে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করছে এমন একটি তথ্য আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায়, টেলিভিশনে। কিন্তু পানি বাড়ছে, মানুষের যে যে হাহাকার, সেই হাহাকার কিন্তু কমছে না। পাশাপাশি অন্যান্য যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোতেও আপনার একই রকম সংবাদ, সিলেটের মানুষের হাহাকার বা সবকিছু। কেউ বলছেন যে ভারতের ওই অঞ্চলটায় বৃষ্টিপাত বেশি হয়, এটি হচ্ছে। কেউ বলছেন যে হাওরের উপর যে মিঠামইন হাওরের উপর দিয়ে যে রাস্তা করে ফেলা হয়েছে, সেটির কারণে পানি বাধাগ্রস্ত হয়ে যেতে পারছে না। তো সব মিলিয়ে সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেই। এবং আমি যদি আপনাকে একটা বিষয় একটু আপনার সঙ্গে শেয়ার করি, এই যে সাম্প্রতিক সময়ে ফেসবুকের একটা ছবি আমি যদি আপনাকে একটু দেখাই, যে আপনি জানেন যে মোহাম্মদ আরাফাত নামে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী আছেন, যিনি সুচিন্তা ফাউন্ডেশন নামে এক ফাউন্ডেশনের জনক, এবং তিনি তার এই ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সহ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে 1,720 মেট্রিক টন চাল এবং 2,76,00,000 টাকা নগদ সহায়তা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। কিন্তু আমি গতকাল বাংলাদেশের যে খাদ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি দেখলাম যে মোট মজুদের পরিমাণ 16 জুন 2022 তারিখ পর্যন্ত খাদ্যশস্যের সরকারি মোট মজুদ 14.91 লাখ মেট্রিক টন। এর মধ্যে 12.71 লাখ মেট্রিক টন গম, আর বাকিটা হচ্ছে আপনার ধান। কিন্তু তিনি বলছেন যে 1,720 মেট্রিক টন চাল অলরেডি বিতরণ হয়ে গেছে, যেখানে এই পরিমাণ চাল বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই মজুদে ছিল না, এবং এই মজুদে রাখার মতো বাংলাদেশে এরকম কোন ওয়্যারহাউসও নাই যেখানে আপনি এই পরিমাণ চাল রাখতে পারবেন। তো এই যে ধরেন, একদিকে মানুষের যে হাহাকার, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যোগাযোগ ভেঙে পড়েছে, খাদ্যের সংকট, হয়তো যেহেতু ধান উঠেছে কিছুদিন আগে, চাল ঘরে ঘরে হয়তো চাল আছে, কিন্তু চালও তো সম্ভবত ভেসে গেছে, রান্না করার ব্যবস্থা নাই, যোগাযোগ নাই। স্থানীয় বিএনপি অভিযোগ করছে যে কোনো এমপির কিন্তু কোনো দেখা নাই এলাকায়। এবং আপনি জানেন যে কিছুদিন আগে, মাসখানেক আগে, আমাদের মোমেন সাহেব কিন্তু একদম নৌকা সাজিয়ে, মানে বিবাহের নওশার মতো বন্যা উপদ্রুত অঞ্চল ঘুরে এসেছেন, আপনি যদি দেখেন এই ছবি। পাশাপাশি স্থানীয় বিএনপি এবং অন্যান্য মানুষজন রাস্তায় নেমে হাঁটু পানিতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তো কিভাবে দেখেন আপনি ওভারঅল, একদিকে পদ্মা সেতুর আনন্দ আয়োজন, আমি একটা শব্দ ব্যবহার করি এদের সম্পর্কে, কুৎসিত। এদের আনন্দ ফুর্তি হচ্ছে কুৎসিত আনন্দ ফুর্তি। আমি শুনলাম কোন ভারতীয় নটিদের আনা হয়েছে এবং তাদের পিছনে 3 কোটি টাকা খরচ করা হয়েছে, এবং খরচ করে জয় বাংলা না বঙ্গবন্ধু কনসার্ট করা হচ্ছে, যখন খাদ্যের জন্য হাহাকার চলছে পুরো সিলেট বিভাগে। শুধু সিলেটে না, কিন্তু সিলেটে, সুনামগঞ্জে, নেত্রকোনায়, সব জায়গাতে কিন্তু একই অবস্থা। এবং মানুষের খাওয়া নেই, থাকার জায়গা নেই, প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছে যে পানি যদি আরো বেড়ে যায় তাহলে কোথায় আশ্রয় নেবে, আশ্রয় পর্যন্ত নেই। আর গবাদি পশু, মাছের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা তো আর বলাই বাহুল্য। এর মধ্যে আপনি দেখুন যে পদ্মা সেতু নিয়ে মাতামাতি চলছে, জয় বাংলা কনসার্ট চলছে। তো এদেরকে আমি শুধুমাত্র একটা ইতর প্রজাতি ছাড়া এই ধরনের তামাশা এই হাহাকারের মধ্যে আর কারো পক্ষে করা সম্ভব বলে আমি মনে করি না। এই যে মাতামাতি চলছে পদ্মা সেতু নিয়ে, আপনি তো সাংবাদিক, আপনি জানেন বোধহয় যে 2.5 কোটির উপরে সংবাদ এখন পর্যন্ত বাংলাদেশে টেলিভিশন এবং রেডিওতে প্রচারিত হয়েছে। 2.5 কোটি সংবাদ একটা সেতু নিয়ে। মানে এই পদ্মা সেতুর একটা ইট বসাতে হলেও সেটাও নিউজ হয়েছে সংবাদে। এবং গত কদিন ধরে আপনি জানেন যে সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নিউজটা কি হচ্ছে, আজকে পদ্মা সেতুতে এতগুলো বাতি জ্বলেছে। মানে এদেরও, মানে আমি এদেরকে গোলাম মিডিয়া বলি, বুঝলেন? এই গোলাম মিডিয়া কোনো লজ্জা শরম নাই। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের প্রথম আলোতে আপনি যদি দেখেন
যে এখানে কিন্তু প্রত্যেকটা পত্রিকা, শুধু প্রথম আলো না, যেমন ধরেন এখানে তারা একটি একটি আলাদা একটা দেখেছে, শত আশার পদ্মা সেতু যে পথ পেরিয়ে এবার সে কিন্তু শেখ হাসিনার একটা ছবি এবং প্রমত্ত পদ্মার বুকে অবকাঠামো নির্মিত, অর্থাৎ পদ্মা সেতু কেন জরুরি, অর্থাৎ প্রতিটা বিষয়ে তারা কিন্তু আলাদাভাবে আলাদা সবকিছু করে তারা এটাকে কাভারেজ দিচ্ছে এবং প্রতিদিন এটা নিয়ে কিন্তু আপনার দেখেন, আপনি যদি দেখেন সম্পূর্ণ আলাদাভাবে তাদেরকে কাভারেজ দিতে হচ্ছে। এটি সরকারি নির্দেশনা, এটি সরকারি নির্দেশনা। আমার কথা হচ্ছে যে সরকারি নির্দেশনা থাকলেও মিনিমাম সাহসের দরকার আছে পত্রিকার, সংবাদ মাধ্যমে। সেটুকুও যদি না থাকে তাহলে ও ধরনের সংবাদ মাধ্যম না চালানোই ভালো। আপনাকে একটা উদাহরণ দেই, আমি তুরস্কের একটা উদাহরণ দিই। এই তুরস্কতে এই বছর 23শে মার্চ বসফরাস প্রণালীর উপরে, মানে সমুদ্রের উপরে, আপনি জানেন যে বসফরাসের এপারে এশিয়া, ওপারে ইউরোপ, তো এই প্রণালীর উপরে একটা নতুন সেতু নির্মিত হয়েছে, যেটা বিশ্বের দীর্ঘতম, লংগেস্ট সাসপেনশন ব্রিজ, ঝুলন্ত সেতু। এবং এটা একটা স্প্যান হলো 2 কিলোমিটার, 2 কিলোমিটার একটা স্প্যান। তো এর আগে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু ছিল জাপানে, সেটার ছিল 1.9 কিলোমিটার ছিল ওটার একটা স্প্যান। তো এই যে সেতুটা নির্মিত হলো, এটা যে বিশ্বের বৃহত্তম সাসপেনশন ব্রিজ, এবং এটা কিন্তু তুরস্কের ইঞ্জিনিয়াররাই করেছে। পদ্মা সেতুর মতো চীন থেকে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন কোম্পানি আনতে হয়নি। যেদিন এটা উদ্বোধন হলো তার আগ পর্যন্ত তুরস্কের মানুষ জানতোই না যে এই ধরনের একটা সেতু তৈরি হচ্ছে। শুধু প্রেসিডেন্ট এরদোগান যেদিন উদ্বোধন করলেন, সেদিন রেডিও টেলিভিশনে বলা হলো যে বিশ্বের বৃহত্তম সাসপেনশন ব্রিজ তৈরি হয়েছে ইস্তাম্বুলে। তাহলে এটাই হচ্ছে একটা রাষ্ট্রের, একটা কি বলবো, সভ্য রাষ্ট্রের নিদর্শন। আর বাংলাদেশে 2.5 কোটি সংবাদ ছাপা হয়েছে একটা সেতু নিয়ে। আরে ভাই, 14 বছর ধরে একটা সরকার যদি ক্ষমতায় থাকে, সে যদি ঘুমিয়েও থাকে, তাহলে তো কিছু অবকাঠামো তৈরি হবে নাকি, রাস্তাঘাট তৈরি হবে, 2-1টা সেতু তৈরি হবে। 14 বছর ধরে কিন্তু এই সরকার ক্ষমতায়, এটা ভুলে গেলে চলবে না আমাদের। তো 14 বছর ধরে তাদেরকে ঘাস কাটার জন্য রাখা হয়েছে। এই যে জনগণের বিপুল অর্থ ব্যয় করে সরকার পোষা হচ্ছে, এটা কি ঘাস কাটবার জন্য এবং লুটপাট করার জন্য? কাজে কোনো কাজও যদি না করে সেই সরকার, তাহলেও কিছু রাস্তা, কিছু কালভার্ট, কিছু ফ্লাইওভার, কিছু ব্রিজ, এগুলো তৈরি হবে। এটা নিয়ে মাতামাতির কোনো স্কোপ নাই। এই জন্য একটু আগে আমি এই শব্দটি বললাম যে শুধু ইতর প্রজাতি ছাড়া আর কেউ এই মাতামাতি করতে পারতো না। তাও কখন মাতামাতি করছে আপনি দেখুন, যখন বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ বন্যা দুর্গত, প্রায় 1 কোটি মানুষ বন্যা দুর্গত, মানুষের খাওয়া নাই, স্ত্রী সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে মানুষ কোন রকমের জীবন ধারণ করে আছে, তখন আপনি এই ফুর্তি করছেন 3 কোটি টাকা দিয়ে ভারত থেকে শিল্পী আনছেন আপনি। অথচ এখন পর্যন্ত আমি যেটা শুনেছি, 1.5 টাকা করে নাকি গড়ে মাত্র পেয়েছে এখন পর্যন্ত, টোটাল পেয়েছে, টোটাল যে ত্রাণ দেওয়া হয়েছে মাথাপিছু 1 টাকা। আর আপনি একজন শিল্পী, ভারতীয় শিল্পীর পিছনে খরচ করছেন 3 কোটি টাকা। এদের এদের বিচার শুধু পৃথিবীতে, মানে আল্লাহ তো একটা বিচার নিশ্চয়ই করবেন, কিন্তু পৃথিবীতেও এদের বিচার হওয়া উচিত। এছাড়া আমার আর কিছু বলার নাই। কাজে আমি বাংলাদেশের জনগণ যারা শুনছেন তাদেরকে বলবো যে এই বিপদের সময় আপনারা এই পদ্মা সেতুর আনন্দ ফুর্তি বাদ দিয়ে আপনারা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, সেটাই আপনাদের কর্তব্য। এবং মাহমুদ ভাই, আপনি যদি বলছিলেন যে প্রায় 2.5 কোটি সংবাদ ইতিমধ্যে পদ্মা সেতুকে নিয়ে প্রকাশিত হয়েছে, এবং তারপরও কিন্তু 2 সপ্তাহ আগে আরো নির্দেশনা দেওয়া হয়েছে যে পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক আরো লিখতে হবে। একটি বিস্ময়কর বিষয় হচ্ছে যে ধরেন, আমি অনুষ্ঠানের শুরুতে যে রেফারেন্স গুলো দিলাম, এগুলো কিন্তু সব ডকুমেন্টেড, এগুলো সেই সময়ে সকল পত্রিকায় কিন্তু এই সংবাদগুলো আছে। কেউ একজন ওই সংবাদের কোথাও, মানে কোনো ছোঁয়া যে এই পদ্মা সেতুর সাথে সাবেক একটি সরকারের যে উদ্যোগ ছিল, যে সমীক্ষা ছিল, যে যোগাযোগ ছিল, প্রস্তুতি ছিল, অর্থ বরাদ্দ পর্যন্ত হয়ে গিয়েছিল, এই প্রসঙ্গে কেউ একটা শব্দ বলতে রাজি না। তো মিডিয়া এতটুকু মানে অনুগত হয় কি করে, মিডিয়া এতটুকু বশংবদ হয় কি করে, যে একেবারে আমার এটা তো ইতিহাস, এটা তো ডকুমেন্টেশন, আমি কিভাবে অস্বীকার করব? মিডিয়ার এই বিষয়টা আপনি কি মনে করেন একজন?
না, সেটা তো আপনি জানেন যে বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নাই, বাংলাদেশের মিডিয়া ধ্বংস করে ফেলা হয়েছে, ভিন্ন মতের মিডিয়া একে একে বন্ধ করে দেওয়া হয়েছে, ভিন্ন মতের যারা সাংবাদিক ছিলেন তাদেরকে বিভিন্ন রকম জুলুমের শিকার হতে হয়েছে। আপনি নিজেও জুলুমের শিকার হয়েছেন, প্রায় 1 বছর আপনি নিজেই জেলে ছিলেন। তো এবং আপনার বোন আপনার অপরাধে, মানে আপনার সাংবাদিকতার অপরাধে আপনার বোনকে মিথ্যা মামলায় এই জেলে রাখা হয়েছে। এটা তো একটা জালিম সরকার। এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো মানুষ কিন্তু সবসময় কম থাকে। সুতরাং বাংলাদেশে এখন যে মিডিয়াগুলো চলছে সেগুলোর কোনো স্বাধীনতা আপনি আশা করতে পারেন না, এবং এগুলোকে আমি গোলাম মিডিয়া বলি। এদের গোলামি করা ছাড়া এদের আর কোনো কাজ নাই, এবং তাতেও তো এই সরকার সন্তুষ্ট না। আপনি চিন্তা করে দেখুন, ইয়ে তো এতদিন ছিলই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো এতদিন ছিলই। এখন আমার এই নাসিম নামে এক কি বলবো বিচারপতি নামের কলঙ্ক এক ব্যক্তি, তিনি তো প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান, তিনি এখন প্রস্তাব করেছেন 10 লক্ষ টাকা জরিমানা করা হবে সাংবাদিকদের, এবং সেটা কিন্তু আজকে সেই আইন পাশ হয়ে গেছে। তো আমার কথাটা হচ্ছে যে এত কিছু করার পরে, মিডিয়া এতটা নতজন হওয়ার পরেও শেখ হাসিনা সন্তুষ্ট না। কেন জানেন? কারণ শেখ হাসিনা জানেন যে তার কোন রকম জন সমর্থন নাই, এবং সেটা কিন্তু এবার কুমিল্লার মেয়র নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে, যেখানে বিএনপি নির্বাচন করে নাই কিন্তু সরকার বিরোধী ভোট পড়েছে 70,000-এর বেশি, 75,000। আর যিনি আওয়ামী লীগের জিতেছেন তিনি বোধহয় ভোট পেয়েছেন 45,000। তার মানে প্রায় 30,000 ভোট বেশি পড়েছে সরকারের বিরুদ্ধে, যেখানে আওয়ামী লীগ নৌকা মার্কা নিয়ে ইলেকশন করেছে। তো তাহলেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এই সরকারকে আর একদিনও সহ্য করতে পারছে না, এবং এই বিষয়টি শেখ হাসিনা জানেন, খুব ভালো করে জানেন। এবং পদ্মা সেতু নিয়ে এই প্রচারণার মধ্যেই তো কুমিল্লায় নির্বাচন হয়েছে, তাই না? এবং এই প্রচারণার মধ্যে জনগণ কিন্তু আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আপনি খেয়াল করুন ব্যাপারটা। তো এটা কি শেখ হাসিনা বোঝেন না? ঠিকই বোঝেন। এবং শেখ হাসিনা এখন আস্তে আস্তে তার পৃথিবী ছোট হয়ে এসছে। একদিকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে, তিনি টিকে আছেন শুধুমাত্র তার পুলিশ দিয়ে, তার র্যাব দিয়ে, এবং সেনাবাহিনীর হয়তো একটা অংশ দিয়ে তিনি টিকে আছেন ক্ষমতায়, এবং ভারতের সমর্থনে তিনি টিকে আছেন। আপনি দেখুন পশ্চিমা বিশ্ব তার কাছ থেকে সরে গেছে। কাজেই তার ক্ষমতায় টিকে থাকার জন্য এখন মিথ্যাচার করা এবং প্রচারণা চালানো এবং মানুষের প্রতি জুলুম করা ছাড়া আর তার কোনো রাস্তা নেই, তার কোনো পথ আর খোলা নেই। কাজেই তিনি এই মিডিয়াকে, এই যে 2.5 কোটি নিউজ হয়েছে, আমার তো ধারণা পদ্মার নাটক শেষ হওয়া পর্যন্ত 3 কোটি নিউজ পার হয়ে যাবে, আমি নিশ্চিত 3 কোটি নিউজ। তো সেদিক দিয়ে তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে চলে যাবে, তাই না? যে একটি সেতু নিয়ে পৃথিবীতে কোন দেশে 3 কোটি সংবাদ প্রকাশ হয়েছে, এর কোনো উদাহরণ আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। তো একেবারে নির্লজ্জ সরকার, একটা নির্লজ্জ নগ্ন ফ্যাসিস্ট সরকার। এবং এই সরকার, আপনি দেখেন না আজকেই এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গেছেন, এবং দিল্লি গিয়ে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কাকুতি মিনতি করছেন যে আমেরিকার সাথে সম্পর্ক যেন ভালো করে দেয়, পশ্চিমাদের সাথে সম্পর্ক যেন ভালো করে দেয়। এই কাকুতি মিনতি করছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে। তো এই দেশে আর কোনো সার্বভৌমত্ব আছে না? এই দেশে আর কোনো জনগণের আর কোনো স্বাধীনতা আছে? আমাদের সব চলে গেছে। এখন এটা পুনরুদ্ধার করার জন্য যদি লড়াই করতে হয়, যদি লড়াই আমরা করতে পারি তাহলে পুনরুদ্ধার করতে পারবো, না হলে ওই যে বলে না নিজ দেশে পরবাসী, আমাদের অবস্থা তো নিজ দেশে পরবাসীর মতো। আমার আজকের আলোচনার মূল বিষয়টা ছিল, যেহেতু আপনি সম্পৃক্ত ছিলেন, আপনি জানেন, আমি যেটি প্রথমে বলেছি, উন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া, সরকার যায় সরকার আসে। এরশাদ আমলের যে মহাপরিকল্পনা যাত্রাবাড়ি টু এয়ারপোর্ট ফ্লাইওভার, সেটি এরশাদ পরিকল্পনায় ছিল, শুরু করেছিল বিএনপি, সেটাও কিন্তু আরেক কাহিনী। যাত্রাবাড়ি ফ্লাইওভার যেটি হয়েছে প্রায় 700 কোটি টাকার প্রকল্প 3,500 কোটি টাকায় যে বোধহয় শেষ হয়েছে। তো সবকিছুর মধ্যে একটা অতিরিক্ত টাকা ব্যয়, এবং ধরে নেই হয় যেগুলো পাচার হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হচ্ছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময় সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থের পরিমাণ বেড়েছে, এরকম একটি রিপোর্ট এসেছে, রেকর্ড পরিমাণে বেড়েছে। তো এই সব মিলিয়ে আসলে এই বোঝাগুলো তো বাংলাদেশের মানুষের মাথার উপরই থাকবে।
পদ্মা সেতুর বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার না আমাদের কাছে। আর আমার বক্তব্য ছিল যে সরকার যেহেতু ক্ষমতায়, তাদের একটু ক্রেডিট বাহবা নিবেই, কিন্তু তারা একেবারে সব অস্বীকার করে ফেলছে, কোনো কিছুই নাই অতীত গভর্নমেন্টের। এই জায়গাটা থেকে আমার মনে হলো যে একটু আলোচনা করা দরকার, মানুষকে জানানো দরকার যে না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি আসমান থেকে টুপ করে এসে কেউ কিছু করে নাই মাহমুদ ভাই। তো মাহমুদ, আপনি সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই সামনে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে। আপনাকে পেয়ে আমার মনে হয় যে আমরা অনেক কিছু জানতে পারলাম আরো ভালোভাবে, যেহেতু আপনি ভিতরে ছিলেন এটার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান। ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন পদ্মা সেতু নির্মাণের জন্য তৎকালীন বিএনপি সরকারের যে প্রচেষ্টা, দেশি বিদেশি যে যোগাযোগ, যেভাবে তারা চেষ্টা করেছেন, এই সবকিছু সাক্ষী জনাব মাহমুদুর রহমান। তার কাছ থেকে আপনারা শুনলেন, এবং আজকের এই আলোচনা থেকে আমার মনে হয় যে আপনাদের কাছে একটি বিষয় স্পষ্ট হবে যে পদ্মা সেতু অবশ্যই আমাদের স্বপ্নের সেতু, পদ্মা সেতু অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি অঞ্চলের মানুষের জন্য এবং পুরো দেশের জন্য। কিন্তু এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি কারো ব্যক্তিগত স্বপ্নের বহিঃপ্রকাশ বা প্রতিফলন নয়। এটি একটি সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ। কেউ যেন এই কৃতিত্বকে এককভাবে নিজের করে না নেয়, সেই জায়গাটি থেকে আপনাদেরকে এই বিষয়গুলো জানানো হলো। এবং এই অনুষ্ঠানের ডেসক্রিপশনে আমি যেসব পত্রিকার রেফারেন্স দিয়েছি, প্রত্যেকটি রেফারেন্সের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। কারো যদি কোনো